আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন লন্ডন থেকে। স্বাগত জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেকগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে গতকাল দীর্ঘ 21 ঘন্টার একটা মিটিং করেছিল। সেই মিটিং এর ফলাফল কি হলো আমরা সবাই জানি, সেটি ব্যর্থ হয়েছে এবং তার পৃথিবী জুড়ে কি ইম্প্যাক্ট। এর পাশাপাশি আমাদের জাতীয় সংসদের সদ্য বিদায়ী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তিনি গ্রেপ্তার হয়েছিলেন 6 তারিখে এবং তার 1 সপ্তাহের মাথায় তিনি জামিন পেয়েছেন। তার এই জামিন নিয়ে নানা রকমের বিশ্লেষণ, জল্পনা কল্পনা চলছে। আমি চেষ্টা করেছি যে তার এই জামিনের পেছনের কারণটা আসলে কি। আজকে এই দুটো বিষয় নিয়েই মূলত আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা বসেছিলেন। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এসেছিলেন। সেখানে দীর্ঘ মিটিং হয়েছে, 21 ঘন্টার মিটিং হয়েছে এবং জেডি ভ্যান্স মিটিং শেষে আমেরিকায় ফিরে যাওয়ার আগে তিনি বলেছেন যে এই মিটিং এর ফলাফলটি বলা যায় যে ব্যর্থ হয়েছে। আলোচনা ব্যর্থ হয়েছে কারণ আহ, আমেরিকা যা চায় সেইটা যদি মেনে নেওয়া যায় তাহলে তো এই যুদ্ধই হতো না। তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে হবে, ইউরেনিয়াম দিয়ে দিতে হবে, হরমুজ প্রণালীর কর্তৃত্ব নিয়ে কথা আছে। এত কিছু তো ইরান এত সহজে মানবে না। আবার ইরান যা চায় সেটা দিলে তো আমেরিকার এই যুদ্ধে পরাজয় হয়েছে বলাই যায়। সুতরাং এখন যে 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতি চলছে, যে যুদ্ধবিরতিটা পুরোপুরি মানা হয়নি, যখন ইসরায়েল লেবাননকে আক্রমণ করেছে, ইরান আবার মধ্যপ্রাচ্যে আক্রমণ করেছে। তো এখন এই আহ, সবাই এই মধ্যস্থতার এই বৈঠকটির দিকে তাকিয়েছিল, কারণ সারা পৃথিবীতে কিন্তু এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। তেলের দাম হু হু করে বাড়ছে এবং তেলের দাম বাড়লে শুধু তেলের দামের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন এইটার সাইড ইফেক্টস হিসেবে পুরো জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, অনেক পণ্যের দাম বাড়ে। তো এই অবস্থায় সারা বিশ্ব আসলে তাকিয়েছিল এই মিটিংটার দিকে। এই মিটিংটা যদি ফ্রুটফুল হতো তাহলে এই মুহূর্তে এই ইরান আমেরিকা ইসরায়েলের এই সংঘাত, এই যুদ্ধ নিয়ে যে অস্বস্তি চলছে, অর্থনীতির উপরে যে চাপ পড়েছে, সেটির থেকে পৃথিবী বোধহয় একটু হাঁপ ছেড়ে বাঁচত। এখন যেহেতু বৈঠকটি ব্যর্থ হয়েছে, এখন টেনশন হলো যে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি এর পরিণতি কি হবে, 2 সপ্তাহ পরে কি হবে। যদিও ইরান বলেছে ডিপ্লোমেসিতে আসলে শেষ বলে কিছু নাই, কন্টিনিউয়াস প্রসেস। আমেরিকার দেশের ভেতরে যে পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে তাতে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানটা কিন্তু বেশ দুর্বল হয়ে পড়েছে। উনি গত নির্বাচনে যেভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এখন সারা পৃথিবী আবার সেই উদ্বিগ্ন। আমি যে অস্ট্রেলিয়ার থেকে কথা বলছি, আমাদের সরকার এখন প্রতি লিটারে ভর্তুকি দিচ্ছে 25 সেন্ট। আবার কোনো কোনো রাজ্যে বাস ভাড়া একদম কমিয়ে এনেছে, পাবলিক ট্রান্সপোর্ট ভাড়া কমিয়ে এনেছে, নানানভাবে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। আমাদের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি ব্রুনাই গিয়েছেন সুলতানের সাথে কথা বলতে, যে ব্রুনাই থেকে কিভাবে তেল পাওয়া যায়। তো এভাবে নানা রকমের অ্যাডজাস্টমেন্ট চলতেছে। কিন্তু এই যে সারা বিশ্ব এই বৈঠকের দিকে তাকিয়েছিল, এই বৈঠকটি ব্যর্থ হলো এবং এর ফলে আমাদের সবার টেনশন বেড়ে গেল। কিন্তু পৃথিবীতে যে কয়টা দেশ এই উদ্বেগের মুখেও খুব স্বস্তিতে আছে, হ্যাঁ, এবং তার মধ্যে ধরেন যারা নিজেরা তেল প্রডিউস করে তাদের কথা বাদে অন্য অন্য দেশের মধ্যে সবচেয়ে স্বস্তিতে আছে বাংলাদেশ। কেন বললাম এই কথা? কারণ বাংলাদেশের কোনো তেল ঘাটতি নাই। এটা আমার কথা নয়, এটা প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলছে। আজকেও একজন প্রতিমন্ত্রী এই কথা বলছে, তেলের সরবরাহে এবং মজুদে কোনো ঘাটতি নেই। এর আগে অনেক অনেক মন্ত্রী বলেছেন।
হ্যাঁ, সাধারণত প্রতিমন্ত্রীরা এই কথাটা বেশি বলছেন। তো যেহেতু তেলের ঘাটতি নেই, এবং আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে 100% অকটেন বাংলাদেশে গ্যাস ফিল্ডের কন্ডেন্সেট দিয়ে প্রডিউস হচ্ছে, এটা ইম্পোর্ট করতে হচ্ছে না। পেট্রোলও অলমোস্ট ইম্পোর্ট কমে গিয়েছিল, ইম্পোর্ট করতে হতো মূলত ডিজেল, সেটাও ভারত থেকে আনার জন্য একটা স্পেশাল পাইপলাইন করেছিল। তো শেখ হাসিনার আমলে এই তেল গ্যাস এগুলোর ম্যানেজমেন্ট অনেক বেটার ছিল। কিন্তু এখন কেন জানি সেই অকটেনও নাকি আগের মতো পাওয়া যাচ্ছে না, পেট্রোলও পাওয়া যাচ্ছে না, ডিজেল তো ঝামেলার। আর হরমুজ প্রণালী, আমরা শুনছি যে পৃথিবীর 20 থেকে 25% তেল এদিক দিয়ে যাতায়াত করে, কিন্তু বাংলাদেশের জন্য যে তেলটা আসে সেটা নাকি 80 to 90%ই নাকি হরমুজ প্রণালীর থেকে ভারত মহাসাগর হয়ে আসে। সুতরাং আমাদের জন্য হরমুজ প্রণালীর ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু মন্ত্রীরা যখন বলছে তেল পর্যাপ্ত মজুদ আছে, ঘাটতি নেই, তখন তো আমরা আসলে চরম স্বস্তিতে আছি। স্বস্তিতে আছি এটা কিভাবে বুঝবেন? আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মনের আনন্দে সিনেমা দেখছেন। এর আগে তিনি একটা ইংরেজি সিনেমা দেখে এলেন, আবার দেখলাম তিনি মহিলা সমিতিতে গিয়েছেন, মঞ্চনাটক দেখলেন। যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে তাহলে যে একজন প্রধানমন্ত্রী এরকম নিশ্চিন্তে সিনেমা নাটক দেখে বেড়াতে পারেন না। স্বাভাবিক পরিস্থিতিতে একজন প্রধানমন্ত্রী যদি একটু সিনেমা দেখতে যায়, মহিলা সমিতিতে যায়, তাহলে সমগ্র মঞ্চ নাটকটাই আসলে উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়। মঞ্চ নাটকটা একসময় ভীষণ পপুলার ছিল। আমরা যখন ছাত্র ছিলাম বা প্রথম যৌবনে আমরা প্রচুর নাটক দেখতে গিয়েছি। তো সেই জায়গায় একটা প্রধানমন্ত্রী যায়, যদি শিশুদের নাটক দেখতে যায়, তো এগুলোর ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট সোসাইটিতে পড়ে। সিনেমা উৎসাহিত হয়, যদিও এটা বিদেশি সিনেমা উনি দেখতে গিয়েছেন। তারপরেও কিন্তু এখন কি বাংলাদেশের অবস্থা আসলেই সেরকম যে একজন প্রধানমন্ত্রী নিশ্চিন্তে সিনেমা নাটক দেখে বেড়াবেন? এটা কিন্তু বিএনপির সমর্থকদেরই বিব্রত করছে, আমাদের কথা না। বিএনপি বলছে ভাই এটা কি বলেন তো। তো আমাদের এটা বাংলাদেশের মানুষকে যারা চেনেন তারা এটা নিয়ে সমালোচনা করবেনই। কিন্তু যেহেতু বাংলাদেশে তেল গ্যাসের কোনো ঘাটতি নাই, সমস্যা নাই, চরম স্বস্তিতে আছেন, প্রধানমন্ত্রী এগুলো করে বেড়াচ্ছে। কিন্তু মিডিয়ায়, পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নানা রকমের ছবি দেখি। পেট্রোল পাম্পে 1 কিলোমিটার 2 কিলোমিটারের লম্বা লাইন, মোটরসাইকেলের উপরে ঘুমাচ্ছে। এই যে ছবিগুলো আমরা দেখছি, আমার কিছু বন্ধু ঢাকা থেকে বলেছে, এবং আমি একজনকে অনুরোধও করেছিলাম, সে 5টা পেট্রোল পাম্প ঘুরেছে রাতের বেলা এবং 5টাতেই দীর্ঘ লাইন। আমাদের ইউনূস আমলে কিছু মিডিয়া পার্সোনালিটিকে আমরা দেখেছিলাম, তার মধ্যে ডাস্টবিন শফিকের কথা আপনারা জানেন। একজন আছে আমেরিকায়, বাংলাদেশ এম্বাসির একজন প্রেস মিনিস্টার। তিনি আবিষ্কার করেছেন যে আমরা পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখি, এই যে মোটরসাইকেলের উপরে ঘুমাচ্ছে, এই যে লম্বা মানে লাইন পড়ছে, এই সবই নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড। বাংলাদেশে নাকি কোনো তেলের সমস্যা নাই। তো বাংলাদেশে তেলের সমস্যা নাই, প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন, তো আমরা তো নিশ্চয়ই ভালো আছি। সারা পৃথিবী উদ্বিগ্ন, আমার অস্ট্রেলিয়া উদ্বিগ্ন, আমেরিকা উদ্বিগ্ন, কানাডায় তেলের দাম বাড়ছে, সব জায়গায় তেলের দাম বাড়ছে, কিন্তু বাংলাদেশ এখন নাকে তেল দিয়ে মৌজ করে বেড়াচ্ছে, উইচ ইজ ফাইন। এবং যারা এই অপপ্রচারগুলো করছে, এই ছবিগুলো ছাপাচ্ছে, এগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা। মানে দালাল আমি অনেক দেখছি, বয়স তো কম হলো না, কিন্তু এই লেভেলের দালাল, এই ধরনের এই লেভেলের মিথ্যেবাদী আমার মনে হয় এই জীবনে খুব একটা দেখিনি। যাই হোক, বাংলাদেশ স্বস্তিতে থাকলে আমাদের সবারই ভালো লাগার কথা। পর্যাপ্ত তেল গ্যাস আছে, আপনারা টেনশন করবেন না। কিন্তু এর মধ্যে টেনশন যেটা নিয়ে হচ্ছে সেটা হলো জাতীয় সংসদের সদ্য বিদায়ী স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী গতকাল জামিনে মুক্তি পেয়েছেন, এবং তার জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে যে তাহলে কি রিফাইন্ড আওয়ামী লীগের গঠন কি ফাইনাল হয়ে গেল, ডক্টর শিরীন এবং সাবের চৌধুরীকে নিয়েই কি নতুন রিফাইন্ড আওয়ামী লীগ গঠিত হচ্ছে কিনা। এবং এটা নিয়ে অনেকে আবার বলছেন যে এটা কি রাজনীতির নতুন কোনো খেলা কিনা, পট পরিবর্তনের আভাস কিনা। আমি ডক্টর শিরীন শারমিনকে নিয়ে ঠিক উনি গ্রেপ্তার হওয়ার পরে আমি আরেকটি এপিসোড আগে করেছিলাম, 1 সপ্তাহ আগে, আপনারা সেটা শুনে দেখতে পারেন।
এত জল্পনা কল্পনা ঠিক আছে, ইটস ফাইন, অ্যানালিসিস থাকা ভালো, কিন্তু আমি আপনাদের সত্যটা জানাতে চাই যে গত 1.5 বছর ইউনূসের আমলে তিনি একটা বাহিনীর কেয়ারপে সেফ হোমে বন্দী ছিলেন। আমি জানতাম তিনি গুলশানে ছিলেন, কিন্তু আরেকটি সূত্র বলছে তিনি মহাখালী বা বারিধারা কোনো একটা ডিওএইচএস এর একটা এই বাহিনীর সেফ হাউসে এক ধরনের বন্দী ছিলেন, যেটাকে আমরা বলি গুম ছিলেন। এবং গত নভেম্বর থেকে তার সাথে আওয়ামী লীগ হাইকমান্ড এবং তার আত্মীয় স্বজনের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তিনি কিন্তু গুম থাকলেও তার টেলিফোনে কিছু যোগাযোগ তিনি করতে পারতেন সীমিত আকারে, কিন্তু সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে উদ্বেগ প্রকাশ করা হয় যে তবে কি ডক্টর শিরীন চৌধুরীকে গুম করা হলো কিনা, তাকে হত্যা করা হলো কিনা, এবং এই কনসার্নটা কয়েকটা দেশকেও জানানো হয়। বিদেশে কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যারা আছে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে তাদের জানানো হয় যে ডক্টর শিরীন শারমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আপনারা জানেন যে আমি আগেও বলেছি, গত নভেম্বরে ডক্টর খলিল যখন ভারতে যায় তখন ভারত থেকে ডক্টর খলিলকে জিজ্ঞেস করা হয়েছিল যে ডক্টর শিরীন শারমিন কোথায়। ডক্টর খলিল সেদিন জবাব দিতে পারেনি। এবার 7 তারিখে ডক্টর খলিল ভারতে গেছেন, 6 তারিখে ডক্টর শিরীনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই গ্রেপ্তারটা মানে 6 তারিখেই কেন, এটা কাকতালীয় নয়, যাতে ডক্টর খলিলের আনসারটা দিতে সুবিধা হয় যে শি ইজ ইন জেল নাও। কিন্তু যাদের কেয়ারপে ডক্টর শিরীন গুম ছিলেন 18 মাস, সেই বাহিনীর ভেতরে অনেক পরিবর্তন হয়েছে ইউনূস চলে যাওয়ার পরে, এবং তারা মনে করেছে যে এইভাবে একজন স্পিকারকে গুম করে রাখার কোনো মানে হয় না, এবং তারা সরকারের সাথেও যোগাযোগ করেছে এবং সরকারও বলেছে যে এইভাবে তাকে আর সেফ হাউসে বন্দি করে গুম করে রাখার প্রয়োজন নেই। সুতরাং সব মিলিয়ে তাকে স্বাভাবিক জীবনে আনার জন্য এই গ্রেপ্তার নাটকটা খুব দরকার ছিল। যেহেতু তাকে আনঅফিসিয়ালি গুম করা হয়েছে, সুতরাং তাকে কোর্টে প্রডিউস করে তাকে এক নাটক সাজানো হয়েছে। সেই নাটকের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং 1 সপ্তাহের মধ্যে তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। এটা পুরো প্রি প্ল্যান্ড। এবং এই ডক্টর শিরীনকে গ্রেপ্তারের পরে কিন্তু একটা ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে। সেটিও সরকারের জন্য ভালো ছিল না। তো সব মিলিয়ে তাকে জামিন দিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ করা হলো। এবং এই জামিন দেওয়ার মধ্য দিয়ে যে ফিসফাসটা হচ্ছে, যে গুঞ্জনটা হচ্ছে, এই যে রিফাইন্ড আওয়ামী লীগ, ডক্টর শিরীনকে অনেকভাবে প্রেশারাইজ করা হয়েছে, কিন্তু তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি। এটা আমি আগেও বলেছি। এবং সাবের হোসেন চৌধুরীও এই রিফাইন্ড আওয়ামী লীগের কোনো প্রজেক্টের সাথে নিজেকে জড়াতে চাননি, এবং এই দুটা খুব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কিন্তু এই 1 সপ্তাহের এই গ্রেপ্তার, এই পুরা বিষয়টায় যে বোনাস প্রাপ্তি হলো সরকারের, যে এখন আওয়ামী লীগের লোকজনই বলছে তাহলে কি শেখ হাসিনাকে মাইনাস করে রিফাইন্ড আওয়ামী লীগ করবে। এবং তারা দেখলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ হয়েই যাচ্ছে, এবং সেই প্রসঙ্গে কেউ কেউ ডক্টর শিরীনের বিরুদ্ধেও কথাবার্তা বলছে। কিন্তু এই ধরনের কোনো বিষয় নেই। এই রিফাইন্ড আওয়ামী লীগ টাওয়ামী লীগ এগুলো সম্ভব না। আর রিফাইন্ড আওয়ামী লীগ করা যাবে না এমন কিছু নাই, এরকম দুই একটা ফাউল পাওয়া যেতে পারে, কিন্তু এই ডক্টর শিরীন, সাবের হোসেন চৌধুরী বা কেন্দ্রীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা কাউকেই পাওয়া যাবে না। আওয়ামী লীগ একটা বিষয়ে ঐক্যবদ্ধ, দ্যাট ইজ শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বটা, এটা নিয়ে আওয়ামী লীগের কোনো কথা নেই। যদি কেউ কখনো শেখ হাসিনার বাইরে যেতে চায় তো ইজ গন ফর এভার আর কি। এটা এখানে রিফাইন্ড আওয়ামী লীগ বলেন, পিওর আওয়ামী লীগ বলেন, তৃণমূল আওয়ামী লীগ বলেন, এইগুলো এগুলো সব মানে অপ্রয়োজনীয় প্রজেক্ট। আমি জানি না সরকার যেহেতু ফুরফুরে মুডে আছে, নাটক সিনেমা নিয়ে আছে, তারা এরকম একটা নিশ্চিত ব্যর্থ প্রকল্পে হাত দেবে কিনা। তবে আওয়ামী লীগের যারা আছেন, যারা আমার শো দেখেন, তাদের জন্য আমি বলতে পারি যে ডক্টর শিরীনের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ করার কোনো কারণ নেই, বরং গুম করে রাখা হয়েছিল। সেই গুম থেকে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য এটা খুব দরকার ছিল, এবং সেই হিসেবেই ডক্টর শিরীনকে জামিন দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।